নমস্কার বন্ধুরা, জীবনের আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সবসময় মনের মধ্যে যদি খারাপ চিন্তা ঘোরাঘুরি করে আর আপনি চেষ্টা করেও সেই চিন্তা মন থেকে সরাতে পারেন না, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। আশা করি আজকের এই কাহিনীটি অবশ্যই আপনার সমস্যা সমাধানে সাহায্য করবে এবং এই খারাপ চিন্তা থেকে বেরোনোর আপনি একটা রাস্তাও খুঁজে পাবেন। একজন রাজা সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং সন্ন্যাসী হবার পর রাজাকে ভিক্ষা করতে যেতে হবে, এটাই নিয়ম। সেই সন্ন্যাসী রাজা ভিক্ষা করতে যাচ্ছিলেন, এমন সময় বুদ্ধদেব তাকে বললেন যে তুমি একদিন আগে পর্যন্ত রাজা ছিলে, তাই তোমার পক্ষে এক্ষুনি ভিক্ষা করাটা খুবই অসুবিধার, তাই তোমাকে কদিন ভিক্ষা করতে যেতে হবে না। আমি আমার একজন সন্ন্যাসিনীকে বলেছি তোমার আহারের ব্যবস্থা করতে। তার বাড়ি এখান থেকে কয়েক মাইল দূরে, তুমি প্রতিদিন সেখানে গিয়ে আহার গ্রহণ করে আসবে। তো সেই সন্ন্যাসী রাজা ভিক্ষা করতে যাবার বদলে সেই সন্ন্যাসিনীর বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। পথে যেতে যেতে সেই সন্ন্যাসী রাজা ভাবতে থাকলো যে আজ থেকে সে আর তার পছন্দের খাবার খেতে পারবে না, কারণ সন্ন্যাসীরা তো ভিক্ষা করে যা পায় তাই আহার হিসেবে গ্রহণ করে, আর সে তো নিজের ইচ্ছেতেই রাজা থেকে সন্ন্যাসী হয়েছে। এইসব ভাবতে ভাবতেই সেই সন্ন্যাসী রাজা সন্ন্যাসিনীর বাড়িতে এসে পৌঁছায়। সন্ন্যাসিনীকে যেহেতু আগে থেকেই বলা ছিল, তাই সে সেই সন্ন্যাসী রাজার জন্য আগে থেকেই রান্না করে রেখেছিল। সেই সন্ন্যাসী রাজা যখন খেতে বসে আর সেই সন্ন্যাসিনী তার সামনে খাবার নিয়ে আসে, তখন সেই সন্ন্যাসী রাজা খাবারগুলো দেখে আশ্চর্য হয়ে যায়। তার সামনে সে যে খাবারগুলো খেতে পছন্দ করত সেই সব খাবারগুলো রাখা ছিল। প্রথমে সেই সন্ন্যাসী রাজা আশ্চর্য হলেও পরে সে ভাবল যে এটি একটি কাকতালীয় ব্যাপার, মানে সে মনে মনে যা ভাবছিল যে সেই খাবারগুলো সে আর খেতে পারবে না, সেগুলোই এখন তার সামনে। সেই সন্ন্যাসী রাজা ভাবল যে পছন্দের খাবার খেতে পাচ্ছি, আবার কি, আর কি চাই। তো সে মনের আনন্দে খাবারগুলো খেয়ে নিল। খাবার শেষ করে সে ভাবল যে রাজবাড়িতে খাবার খেয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম করতাম, কিন্তু আজ থেকে তা আর হবে না। এক্ষুনি আমাকে এই প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে হেঁটে আশ্রমে যেতে হবে। হঠাৎ সে ভাবল যে সে তো নিজের ইচ্ছেতেই সন্ন্যাস গ্রহণ করেছে, তাহলে এই সব কথা সে কেন চিন্তা করছে। এই সময় সন্ন্যাসিনী বলে উঠল যে আপনি আহার গ্রহণ করেছেন, একটু বিশ্রাম করে যান, এক্ষুনি এতটা পথ হেঁটে যেতে আপনার কষ্ট হবে, আপনি কিছুক্ষণ বিশ্রাম নিলে আমার ভালো লাগবে। সন্ন্যাসিনীর এই কথা শুনে সন্ন্যাসী রাজা আবারও বিস্মিত হয়ে গেল এবং সে মনে মনে ভাবল যে আমি তো জোরে জোরে কিছু বলিনি, তাহলে ইনি কি মনের কথা জানতে পারেন। পরক্ষণে ভাবলেন যে না না, এটাও একটা কাকতালীয় ব্যাপার, আসলে উনি তো জানেন যে আমি কত দূর থেকে এসেছি, আবার আহার গ্রহণ করে এই প্রখর রৌদ্রে অনেক দূরের পথ হেঁটে যেতে কষ্ট হবে, তাই তিনি আমাকে একটু বিশ্রাম করতে বললেন। আমি যত সব আজে বাজে ভাবছি। সেই সন্ন্যাসিনী দালানে একটি 17 ইঞ্চি জাতীয় কিছু পেতে দিলেন তাকে শোয়ার জন্য। তখন সেই সন্ন্যাসী রাজা সেই 17 ইঞ্চির উপর শুয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলেন যে গতকাল পর্যন্ত আমার কাছে সুন্দর একটা রাজবাড়ি ছিল, তাতে সুন্দর একটা ঘরে সুন্দর নকশা করা একটা দামি খাটে আমি শুতাম, আর আজ না আমার কাছে সেই সুন্দর রাজবাড়ি আছে, না সেই সুন্দর ঘর আছে, আর না সেই সুন্দর দামি খাট আছে, এমনকি একটু ছায়া পর্যন্ত আজ আমার মাথার উপরে নেই। আজ আমি খোলা আকাশের নিচে মাটিতে শুয়ে আছি। সে এইসব ভাবছিল, হঠাৎ করেই সেই সন্ন্যাসিনী সেখানে এসে তাকে বলল যে আপনি এরকম কেন ভাবছেন, এখানে গৌতম বুদ্ধের থেকে বড় ছায়া কিছুই নেই, উন্মুক্ত আকাশের মতো খোলা ছাদ আর কোথাও নেই, মাটির মতো সুন্দর বিছানাও কোথাও নেই, আপনি অতীতের কথা ভেবে শুধু শুধু দুঃখ পাবেন না। সন্ন্যাসিনীর মুখে এই কথা শুনে সন্ন্যাসী রাজা সাথে সাথে উঠে বসল। এইবারে ব্যাপারটা তিনি আর কাকতালীয় বলে মানতে পারছেন না। তার তখন মনে হলো এই সন্ন্যাসিনী নিশ্চয়ই মনের কথা জানতে পারেন। সে তখন সন্ন্যাসিনীকে জিজ্ঞেস করল যে আপনি কি মনের কথা জানতে পারেন, আমি মনে মনে কি ভাবছি আপনি সব বুঝতে পারছেন। সন্ন্যাসিনী মৃদু হেসে বললেন হ্যাঁ, বলতে পারেন। সন্ন্যাসী রাজা বলল কিভাবে আপনি অন্যের মনের ভিতর কি চলছে তা জানতে পারেন। সন্ন্যাসিনী বললেন যে এটা আমি সাধনার মাধ্যমে অর্জন করেছি। সবার আগে আমি ধ্যানের মাধ্যমে নিজের মনের মধ্যে যে চিন্তাগুলো চলতো সেগুলোকে পর্যবেক্ষণ করতাম, তারপরে একটা সময় পরে আমার মনের মধ্যে আর কোনো চিন্তা আসতো না। আমার মন একটা সময় পর চিন্তা শূন্য হয়ে গিয়েছিল, আর এখন আমার আশেপাশে থাকা মানুষদের মনের মধ্যে
কী চিন্তাভাবনা চলছে তা কিছুটা বুঝতে পারি বলতে পারেন। সন্ন্যাসিনীর এই কথা শোনার পর সন্ন্যাসী রাজার চক্ষু ছানা বড়া হয়ে গেল। ভয় লজ্জায় তার হাত পা ঠান্ডা হতে শুরু করলো। কারণ সেই সন্ন্যাসিনী ছিলেন খুব সুন্দরী একজন মহিলা, আর সেই সন্ন্যাসিনীকে নিয়ে সন্ন্যাসী রাজা কিছু খারাপ চিন্তা কয়েকবার তার মনে এসেছিল। তার মানে সন্ন্যাসী রাজা সেই খারাপ ভাবনাগুলোকেও জেনে গিয়েছে। তখন সেই সন্ন্যাসী রাজা ভাবলেন যে ছি ছি, তিনি আমার সম্বন্ধে কত খারাপই না ভাবলেন, আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না। যেই ভাবা সেই কাজ। তিনি সাথে সাথে সেখান থেকে বেরিয়ে রওনা দিলেন আশ্রমের উদ্দেশ্যে। আর তাড়াতাড়ি করে সেই সন্ন্যাসী রাজা গৌতম বুদ্ধের পায়ে এসে পড়লেন। আর তিনি গৌতম বুদ্ধকে বললেন যে গুরুদেব, কাল থেকে আমি আর ওই সন্ন্যাসিনীর বাড়িতে যেতে পারবো না। বুদ্ধদেব জিজ্ঞাসা করলেন, কেন? ওখানে কি তোমার কোনো অসুবিধা হয়েছে? সন্ন্যাসী রাজা তখন বললেন, না না গুরুদেব, কোনো অসুবিধা হয়নি। উনি আমাকে অনেক সম্মান করেছেন এবং আমার পছন্দের সব খাবার আমাকে রান্না করে খাইয়েছেন। কিন্তু আমি আগামীকাল থেকে আর ওখানে যাব না গুরুদেব, দয়া করে এই ব্যাপারটা এখানেই ছেড়ে দিন। বুদ্ধদেব বললেন, আসল কারণটা আমি না জেনে এভাবেই ব্যাপারটাকে তো ছাড়তে পারবো না। কী সমস্যা হয়েছে আমাকে বলো। কোনো উপায় না দেখে সন্ন্যাসী রাজা গৌতম বুদ্ধকে আসল কারণটা বলতে বাধ্য হলো। সে তখন বলতে শুরু করলো যে ওই সন্ন্যাসিনী মনের কথা জানতে পারেন। আমি মনে যা কিছুই ভাবছি উনি সব বলে দিচ্ছেন। আর ওই সন্ন্যাসিনী খুবই সুন্দরী, তাই আমি না চাওয়া সত্ত্বেও আমার মনে ওনার জন্য কয়েকবার খারাপ ভাবনা চলে এসেছিল। এখন আপনি আমাকে বলুন গুরুদেব, কোন মুখে আমি ওনার সামনে গিয়ে দাঁড়াবো? না জানি উনি আমার সম্বন্ধে কতই না খারাপ ভাবছেন। তখন গৌতম বুদ্ধ বললেন যে আমি কোনো কারণ ছাড়াই তোমাকে ওখানে যেতে বলিনি। তোমাকে ওখানে যেতে বলার পিছনে অনেক বড় একটা কারণ আছে, তাই যতক্ষণ না পর্যন্ত সেটি সম্পূর্ণ হচ্ছে তোমাকে ওখানেই যেতে হবে। আমি যতদিন না পর্যন্ত তোমাকে ওখানে যেতে বারণ করব, ততদিন তুমি রোজ ওখানেই আহার গ্রহণ করতে যাবে। তবে হ্যাঁ, এবার থেকে তুমি যখনই ওখানে যাবে তখন তোমার মনে আসা প্রতিটি চিন্তাকে খুবই গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করবে। প্রতিটি ক্ষণে কী কী চিন্তাভাবনা তোমার মনে আসছে সেগুলোকে খুবই যত্ন সহকারে নিরীক্ষণ করবে। ওই সব চিন্তাগুলোকে মনে আসতে বাধা দেবে না, আর মনের মধ্যে চেপেও রাখবে না। এই রকম ভাবনা চিন্তা করবে না যে কোনো একটি নির্দিষ্ট চিন্তাভাবনা যেন তোমার মধ্যে না আসে। ভাবনাগুলোকে আপনা আপনি আসতে দেবে, আবার আপনা আপনি চলে যেতে দেবে। সেই সব ভাবনাগুলোকে নিয়ে চিন্তা করবে না। তোমার কাজ শুধুমাত্র হবে একটাই, যে তোমার মনের মধ্যে আসা সমস্ত ভাবনা চিন্তাকে খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করা। তো সেই সন্ন্যাসী রাজা বুদ্ধদেবের কথা মতো পরদিন সন্ন্যাসিনীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথে যেতে যেতে তার মনের মধ্যে বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা আসতে থাকলো। সন্ন্যাসিনী তাকে কী না কী ভেবেছে, তার সামনে সে কিভাবে যাবে, এই ধরনের অনেক চিন্তা তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। হাঁটতে হাঁটতে প্রথমে বুদ্ধদেবের চিন্তাকে পর্যবেক্ষণ করার কথাটা তার মনেই থাকলো না, কিন্তু সন্ন্যাসিনীর কুটিরের কাছাকাছি এসে তার সেই চিন্তাকে পর্যবেক্ষণ করার কথাটা মনে পড়ে গেল। সন্ন্যাসী রাজা সাথে সাথে একদম সজাগ হয়ে গেল। তখন তার ভয় হতে লাগলো। তখন সে একটু দাঁড়িয়ে ভাবতে লাগলো যে এই মুহূর্ত থেকেই তার মনের মধ্যে আসা প্রত্যেকটা চিন্তাকে খুব গুরুত্ব সহকারে নিরীক্ষণ করতে হবে। যদি ওই সন্ন্যাসিনীর সম্বন্ধে কোনো খারাপ চিন্তা মনের মধ্যে আসে, তাহলে তার কাছে সেই মুহূর্তেই ক্ষমা চেয়ে নিতে হবে। সন্ন্যাসী রাজা তার মনে চলা ভাবনা চিন্তা নিয়ে এর আগে এত সজাগ কোনো দিনই হয়নি, কেননা সন্ন্যাসিনী তার সামনে থাকলে তার মনের সব কথা জানতে পেরে যাবে। তাই সে প্রতিটি ক্ষণে তার মনের মধ্যে কী ভাবনা চিন্তা আসছে তাই নিয়ে সে খুবই সজাগ হয়ে গেল। সেই সন্ন্যাসী রাজা তার প্রতিটি পদক্ষেপ খুব সচেতনতার সাথে ফেলে, এমনকি সন্ন্যাসিনী গৃহে খুবই সচেতনতার সাথে প্রবেশ করে। এছাড়াও প্রতিটি শ্বাস প্রশ্বাস নেয় খুবই সচেতন হয়ে, কারণ তার মনের মধ্যে আসা একটাও ভাবনা চিন্তা যেন তার দ্বারা বাদ না যায়। আজ কিন্তু তার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটল। সেই সন্ন্যাসী রাজা যেহেতু তার মনের মধ্যে চলা প্রত্যেকটি চিন্তাকে খুবই গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করতে লাগলো, তখন সেই সন্ন্যাসী রাজা খেয়াল করলো যে তার মনের মধ্যে কোনো ভাবনাই নেই। সে যতবার খেয়াল করার চেষ্টা করে ততবারই সে দেখে যে তার মনে ভাবনা চিন্তা শূন্য, সেখানে কোনো ভাবনা চিন্তাই নেই। সে সন্ন্যাসিনীর বাড়িতে গিয়ে আহার গ্রহণ করলো, তারপর সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিল, আর প্রতিটি ক্ষণে নিজের মনের মধ্যে আসা চিন্তাকে নিরীক্ষণ করতে লাগলো। কিন্তু বিস্ময়কর হলেও সেদিন সেই সন্ন্যাসী রাজার মনে কোনো ভাবনাই এলো না।
সে এবার আশ্রমে ফিরে এসে বুদ্ধদেবকে বলল, গুরুদেব, আমার সাথে আজ একটা অবাক্যর ঘটনা ঘটেছে। আপনার কথা মতো আমি নিজের মনে আসা চিন্তাগুলোকে বিশেষ গুরুত্ব সহকারে নিরীক্ষণ করতে লাগলাম। আমি খেয়াল করলাম যে আমার মন তখন ভাবনা চিন্তা শূন্য হয়ে গিয়েছিল, কোনো ভাবনাই সেখানে আসছিল না। সন্ন্যাসিনীর বাড়ি যাবার সময় ও আশ্রমে ফিরে আসার সময় আমি কিছুক্ষণ চিন্তাকে নিরীক্ষণ করতে ভুলে গিয়েছিলাম। তখন আমি খেয়াল করেছিলাম যে কোথা থেকে আমার মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা চলে এসেছিল। কিন্তু যতক্ষণ সেই সন্ন্যাসিনীর গৃহে ছিলাম আর নিজের চিন্তাভাবনা নিয়ে সম্পূর্ণ সচেতন ছিলাম, ততক্ষণ আমার মন একদম চিন্তাভাবনা শূন্য ছিল। সন্ন্যাসী রাজার মুখে এই কথা শুনে বুদ্ধদেব বললেন যে ঠিক এই শিক্ষা গ্রহণের জন্যই আমি তোমাকে সন্ন্যাসিনীর গৃহে পাঠিয়েছিলাম। আমাদের মনের মধ্যে আসা চিন্তাগুলোকে দূর করতে হলে খুবই গুরুত্ব সহকারে সেই সব ভাবনা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে শিখতে হবে। সেই মনে আসা ভাবনাগুলোকে আটকালে হবে না, আবার সেই ভাবনা নিয়ে থেমে থাকলেও হবে না। সেই ভাবনাগুলোকে নিজের মতনই আসতে ও যেতে দিতে হবে। আর আমরা যদি একাগ্র চিত্তে সচেতনতার সাথে আমাদের মনের মধ্যে চলতে থাকা ভাবনা চিন্তাকে পর্যবেক্ষণ করতে শিখে যাই, যখন যেই কাজটা করি সেটা খুব মনোযোগের সাথে করি, তাহলে আমাদের মনের মধ্যে আসতে থাকা চিন্তাভাবনাগুলো কমতে শুরু করবে আর একটা সময় আমাদের মন সম্পূর্ণ চিন্তাভাবনা শূন্য হয়ে যাবে। তাহলে বন্ধুরা, বুদ্ধদেব ও রাজার এই কাহিনীটা থেকে আমরা নিজেদের মধ্যে মনের মধ্যে চলতে থাকা খারাপ চিন্তাকে দূর করার একটা উপায় পাই। আপনি লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে আমাদের মনের মধ্যে যে চিন্তা আসে তা সবই আমাদের অসচেতন অবস্থাতে আসে। কিন্তু আপনি মনে করুন যে আপনার সামনে যে ব্যক্তিটি আছে সে আপনার মনের মধ্যে কী চলছে তা জানতে পারে, তাহলে কি আপনি এতটা অসচেতন থাকবেন? অবশ্যই না। অবশ্যই তখন আপনার মনের মধ্যে কী ভাবনা চিন্তা চলছে তা খুবই গুরুত্বপূর্ণভাবে নিরীক্ষণ করবেন। আর এটাই হলো খারাপ চিন্তা থেকে মুক্তি পাবার উপায়। আমরা যেই সময় যেটা করব সেই সময় সম্পূর্ণ তার উপরে ফোকাস করা। আমাদের পক্ষে হয়তো সব সময় আমাদের মনে কী চলছে তা বোঝা সম্ভব নয়, কিন্তু যখনই আমাদের খেয়াল হবে যে এটা করা ভালো, তখন থেকেই আমরা যতক্ষণ পারি এটা করা উচিত। আমরা কিছু সময় পর আপনি এটা ভুলে যাব, এটা স্বাভাবিক, কিন্তু আবার যখন মনে পড়বে তখন এই টেকনিকটা ফলো করতেই পারি। মানে আমাদের মনে আসা বা আমাদের মনে চলতে থাকা চিন্তাকে সচেতনতার সাথে পর্যবেক্ষণ করা। খেয়াল রাখবেন, চিন্তাভাবনাগুলোকে আটকানো বা সেটা নিয়ে বসে থাকা নয়, সেগুলোকে নিজের মতো আসতে দেওয়া আর যেতে দেওয়া, শুধুমাত্র চিন্তা ভাবনাগুলোকে পর্যবেক্ষণ করা। আর এটা দিনের কিছু সময় অভ্যাস করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার মনের মধ্যে উৎপন্ন হওয়া চিন্তাভাবনাগুলো ধীরে ধীরে কম হচ্ছে এবং আপনার আগের থেকে নিজেকে অনেক চাপমুক্ত মনে হবে। তাহলে বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।